শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে আলোচনা করার জন্য। অংশীদারি ব্যবসায়ের হিসাব, ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে অংশীদারি ব্যবসা কি। দুই বা তার অধিক ব্যক্তি যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসা বলা হবে। অংশীদারি ব্যবসা মূলত পরিচালিত হয় অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী। চুক্তিতে যেভাবে বলা থাকবে অংশীদারি ব্যবসা ওইভাবেই পরিচালিত হবে। তারপরেও আমাদের দেশে বিদ্যমান 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা পরিচালিত হবে। কত সালের আইন? 1932 সালের আইন। একটা বিষয় মনে রাখতে হবে, সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 যদি সাধারণ অংশীদারি ব্যবসা পরিচালিত হয়। সাধারণ ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 20, এবং যদি দেখা যায় ব্যাংকিং অংশীদারি ব্যবসা পরিচালিত হচ্ছে তাহলে সদস্য সংখ্যা হবে 2 থেকে 10 জন। আমরা এতটুকু মাথায় রেখে অংশীদারি ব্যবসার হিসাবপত্র নিয়ে একটু আলোচনায় যাব। অংশীদারি ব্যবসার হিসাবপত্রের দিকে যদি আমি দৃষ্টিপাত করি, দেখা যাবে দুটো পদ্ধতিতে হিসাব রাখা হয়। একটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটাকে বলা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল এবং স্থায়ী দুটো পদ্ধতিতে হিসাব রাখা যাবে। মূলত একই বিষয়, প্রেজেন্টেশন ভিন্ন হয়ে যাবে। দেখা যাবে যখন পরিবর্তনশীল পদ্ধতি করা হয় তখন প্রস্তুত করা হবে দুটো হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব। যদি স্থায়ী পদ্ধতিতে করা হয় তাহলে দুটো ব্যঙ্গে 3টে হয়ে যাবে। কিরকম? লাভ লোকসান আবন্টন, অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব। আমি যদি বোর্ডে একটু দেখাই তাহলে তোমরা লক্ষ্য করো কি দাঁড়াবে সেটা। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে দেখো যে আমরা দুটো পদ্ধতি লিখেছি, স্থায়ী মূলধন পদ্ধতি এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। দেখা যাচ্ছে স্থায়ী পদ্ধতি যখন ফলো করা হচ্ছে তখন অংশীদারি ব্যবসা 3টা হিসাব প্রস্তুত করে, লাভ ক্ষতি আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের চলতি হিসাব। যদি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আগাই তাহলে দেখা যাবে দুটো হিসাব প্রস্তুত করা হবে, বেসিক দুটো হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। মূলত ভিন্ন কিছুই নয়, এই দুটোরই ভিন্ন প্রেজেন্টেশন। দেখো সেম, যে পদ্ধতি ফলো করি না কেন লাভ লোকসান আবন্টন হিসাব কি থাকবে? একই থাকবে। স্থায়ী পদ্ধতি ফলো করা হলেও আবন্টন হিসাব যা হবে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ফলো করা হলেও আবন্টন হিসাব কি একই থাকবে। পার্থক্য কোথায় দাঁড়াচ্ছে? পার্থক্য দাঁড়াচ্ছে মূলধন হিসাবের বেলায়। কিরকম? এই মূলধন হিসাবকে ব্যাংকের 2 টুকরা করা হচ্ছে। দেখো এরো দিয়ে দেখালাম মূলধন হিসাব, এটাকে ব্যাংকের 2 টুকরো করলে হয়ে যাবে কি? অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাব। অর্থাৎ পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাবে যা যা আসবে তার প্রেজেন্টেশন যদি দুটো ওয়েতে দেখানো হয় দেন একটা হয়ে যাবে অংশীদারদের মূলধন হিসাব, একটা হয়ে যাবে কি? চলতি হিসাব। লজিকটা কি? লজিকটা হচ্ছে কি, পরিবর্তনশীল মূলধন অর্থাৎ অংশীদাররা যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করবে বছর শেষে মূলধনের পরিমাণ পরিবর্তিত হয়ে যাবে, মূলধনের পরিমাণ পরিবর্তিত হবে। আর স্থায়ী পদ্ধতির মানে হচ্ছে অংশীদাররা যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করবে বছর শেষে মূলধনের পরিমাণ একই থাকবে। তার মানে দেখো একই থাকলে কি হবে? মূলধন হিসাব ইনট্যাক্ট রাখতে হবে। দ্যাট মিনস আদার যে সমন্বয়গুলো থাকবে অঙ্কে সব চলতি হিসাবে দেখাতে হবে। অর্থাৎ পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাবে সবকিছু চলে আসবে এবং মূলধনের ওপেনিং বা প্রারম্ভিক এবং সমাপনী ব্যালেন্স বা উদ্ধৃত্ত কি হবে? চেঞ্জ হয়ে যাবে। স্থায়ীতে কি হবে? মূলধন হিসাবে শুধু মূলধন আসবে আর অতিরিক্ত মূলধন আসবে, যার কারণে কি হবে? মূলধনের উদ্ধৃত্ত প্রারম্ভিকে যা থাকবে সমাপনী সেম থাকবে, অর্থাৎ স্থির থাকবে। আর অন্যান্য সমন্বয়গুলো দেখানোর জন্য আমরা করব কি? অংশীদারদের চলতি হিসাব। দ্যাট মিনস আমি যদি একটু সাম আপ করি, অংশীদারি ব্যবসার হিসাব পদ্ধতি দুটো পদ্ধতিতে আমরা আগাবো, একটা স্থায়ী মূলধন, একটা পরিবর্তনশীল। লাভ লোকসান আবন্টন হিসাব 2 জায়গাতেই সেম থাকবে, কোনো পার্থক্য অ্যারাইজ করবে না। কোথায় পার্থক্য দেখা দিবে? অংশীদারদের পরিবর্তনশীল পদ্ধতি যখন ফলো করা হবে
একটা অ্যাকাউন্ট করা হবে অংশীদারদের মূলধন হিসাব। আর এই একটা অ্যাকাউন্টকে ভেঙে দুটুকরো করে যখন উপস্থাপন করা হবে স্থায়ী পদ্ধতিতে, তখন তার একটার নাম হয়ে যাবে অংশীদারদের মূলধন হিসাব, আর একটা হয়ে যাবে কি অংশীদারদের চলতি হিসাব। আমরা এখন যদি ফরম্যাট অনুযায়ী আগাই, যে আবন্টনে কি কি আসবে, আবন্টনে কি আসবে, মূলধনে কি আসবে, লক্ষ্য করব। একটা ব্যবসা প্রতিষ্ঠানের বেসিক হিসাবপত্র যদি তাকায় তাহলে কি হবে, লাভ লোকসান হিসাব। লাভ লোকসান হিসাব থেকে কি বেরিয়ে আসবে, ব্যবসার 1 বছরের অপারেটিং রেজাল্ট, অর্থাৎ নিট লাভ অথবা নিট ক্ষতি বের হয়ে আসবে। আর অংশীদারি ব্যবসায় কি করতে হয়, অংশীদারি ব্যবসায় যে মুনাফা অর্জিত হবে বা ক্ষতি অর্জিত হবে সেই অংশটুকু অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে। আর অংশীদারদের অর্জিত, অংশীদারি ব্যবসায়ের অর্জিত নিট লাভ বা ক্ষতিকে অংশীদারদের মধ্যে বন্টন করার জন্য প্রস্তুত করা হবে কি অংশীদার লাভ ক্ষতি আবন্টন হিসাব। আর অংশীদারদের ব্যবসায় কি পরিমাণ প্রাপ্য রয়েছে বা কি পরিমাণ টাকা সে পাবে তার প্রাপ্য অংশটুকু নির্ণয় করার জন্য প্রস্তুত করা হয় মূলধন বা অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব। আমি বুঝাতে পারলাম? দ্যাট মিনস দুটো পদ্ধতিতে আমরা আগাতে পারবো, অর্থাৎ একই বিষয়ের প্রেজেন্টেশন ভিন্ন হবে। পরিবর্তনশীলে যা করব, যে রেজাল্ট আসবে স্থায়ীতে প্রায় কাছাকাছি রেজাল্ট আসবে, বাট ভিন্নভাবে আসবে। লাভ লোকসান আবন্টন এখানে যা রেজাল্ট আসবে এখানেও সেম আসবে। এখানে মূলধন হিসাবটাকে ভেঙে 2 টুকরো করে আমরা এখানে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হয়তো একটা প্রিলিমিনারি একটা আইডিয়া তোমাদের দিতে পারলাম যে অংশীদারি ব্যবসার হিসাব কি কি প্রস্তুত করা হয়। এখন আমরা দৃষ্টিপাত করব হিসাবগুলো কিভাবে প্রস্তুত করতে হয়, এই হিসাবগুলো প্রস্তুত করার টেকনিক কি আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বোর্ডের দিকে তাকাই দেখতে পারবো লাভ লোকসান আবন্টন হিসাবের একটা নমুনা দেয়া আছে। লাভ লোকসান আবন্টন হিসাব একটা নমুনা। তার আগে বলে নিই লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করতে হয়। অংশীদারি ব্যবসা পরিচালিত হওয়ার পর অংশীদারি ব্যবসায়ের যে নিট লাভ বা ক্ষতি অর্জিত হবে সেই নিট লাভ বা ক্ষতিকে অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে। মূলত প্রতিষ্ঠানের অর্জিত নিট লাভ বা ক্ষতিকে অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্যেই প্রস্তুত করা হয় লাভ লোকসান আবন্টন হিসাব। আবন্টন হিসাবের বিষয়বস্তু কি কি এখানে আনবো বা কি কি দফা লাভ লোকসান আবন্টনে অন্তর্ভুক্ত হবে, কোন কোন দফা লাভ লোকসান আবন্টনে অন্তর্ভুক্ত হবে না। লক্ষ্য করো, আমরা বলছি যে প্রতিষ্ঠানের অর্জিত নিট লাভ বা নিট ক্ষতিকে লাভ লোকসান আবন্টনে আনবো বন্টন করার জন্য। তো নিট লাভ বা ক্ষতি কোন জায়গা থেকে বের হয়ে আসছে, অবশ্যই আয় বিবরণী বা লাভ লোকসান হিসাব থেকে বের হয়ে আসবে। এখন কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আমরা কি লাভ লোকসান হিসাব প্রস্তুত করব? লাভ লোকসান হিসাব প্রস্তুত করার প্রয়োজন পড়বে না, কারণ কোয়েশ্চেনে অংশীদারি ব্যবসায়ের অর্জিত নিট লাভ বা ক্ষতিটা দেয়া থাকবে। তো যে নিট লাভ বা ক্ষতি দেয়া থাকবে ওটাকে আমরা বেস ধরে আগাবো, কোয়েশ্চেনে দেয়া থাকবে। তো যে নিট লাভ বা ক্ষতি দেয়া আছে আমাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ওই নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে গিয়ে কোনো প্রকার আয় অথবা ব্যয় অলিখিত রয়েছে কিনা। যদি কোনো প্রকার আয় অথবা ব্যয় অলিখিত থাকে ওইটাকে লাভ লোকসান আবন্টনে আনতে হবে। কারণ আমরা যখন নিট লাভ বা ক্ষতিকে বন্টন করব প্রকৃত নিট লাভ বা ক্ষতিকে বন্টন করতে হবে। আমরা যদি দেখতে পাই কোনো প্রকার আয় অথবা ব্যয়কে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে গিয়ে আয় বিবরণীতে দেখানো হয় নাই, তাহলে এটা প্রকৃত নিট লাভ বা ক্ষতি নয়। তাহলে আমরা এখন বলতে পারি আবন্টন হিসাবের বিষয়বস্তু হচ্ছে নিট লাভ বা ক্ষতিকে বন্টন করব নাম্বার 1, নাম্বার 2 সকল প্রকার অলিখিত আয় এবং অলিখিত ব্যয়কে লিপিবদ্ধ করতে হবে। কারণ অঙ্কে যে নিট লাভ বা ক্ষতি দেয়া থাকবে তার সাথে অলিখিত আয় এবং অলিখিত ব্যয়কে কনসিডার করার পরেই বের হয়ে আসবে প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত বন্টনযোগ্য মুনাফা। তাহলে আমরা বলতে পারি আবন্টন হিসাবে কি কি আসবে। আবন্টন হিসাবের মাধ্যমে আমরা নাম্বার 1 ব্যবসায়ের অর্জিত নিট লাভ বা ক্ষতিকে বন্টন করব, তার মানে নিট লাভ বা ক্ষতিকে বসাতে হবে। তারপর যদি কোনো প্রকার অলিখিত আয় এবং অলিখিত ব্যয় থাকে এগুলোকে আনতে হবে। অলিখিত আয় এবং অলিখিত ব্যয়, অলিখিত মানে হচ্ছে যে আয় এবং যে ব্যয়গুলো নিট লাভ নির্ণয়ে আয় বিবরণীতে দেখানো হয় নাই বা ভুলক্রমে বাদ পড়ে গেছে,
এটা কোয়েশ্চেনে ক্লিয়ারলি বলা থাকবে কোন কোন আয় এবং ব্যয়গুলো অলিখিত। তোমাকে মনে রাখতে হবে বন্ধুরা, কোনোভাবেই কোনো প্রকার লিখিত আয় অথবা ব্যয় লাভ লোকসান আবন্টন হিসাবে কখনো আসবে না, আমরা দেখাবো না। তাহলে আমার কথা অনুযায়ী আবন্টনের ফরম্যাটটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা কি লিখেছি দেখো, লাভ লোকসান আবন্টন হিসাব, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। ক্রেডিট পাশে কি লিখলাম, লাভ লোকসান হিসাব বা আয় বিবরণী, নিট লাভ, অর্থাৎ কোশ্চেনে যদি নিট লাভ দেয়া থাকে এই পাশে বসবে নিট লাভ। তারপর অলিখিত আয়, ক্লিয়ারলি বলা আছে অলিখিত আয় সমূহ, বেসিক্যালি দুটোই পাওয়া যায়, উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন। যদি এ দুটো অলিখিত থাকে আমরা আনবো, যদি লিখিত হয় আনার প্রয়োজন নাই। এই দুটোকে নিয়ে আসলাম অলিখিত আয়। তারপর দেখো লাভ লোকসান হিসাব নিট ক্ষতি, একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। স্টার চিহ্ন দেওয়ার মানে হচ্ছে যদি কোশ্চেনে নিট লাভ থাকে তাহলে নিট ক্ষতি থাকবে না, যদি নিট ক্ষতি থাকে নিট লাভ থাকবে না, যে কোনো একটা থাকবে। দ্যাট মিনস যদি নিট লাভ থাকে আমরা ক্রেডিট পাশে বসিয়ে নিব, যদি নিট ক্ষতি হয় ডেবিট পাশে বসিয়ে নিব। এরপর কি লিখলাম, ডেবিট পাশে অলিখিত ব্যয় সমূহ, মাইন্ড ইট, মনে রাখতে হবে কি আসবে, অলিখিত ব্যয়। কোনগুলো অলিখিত ব্যয়, যে ব্যয়গুলো এই নিট লাভ অথবা ক্ষতি নির্ণয়ে গণনা করা বা বিবেচনা করা হয়নি। তাহলে দেখো কি কি ছিল, হতে পারে যেগুলো বেতন, কমিশন, মূলধনের সুদ, ঋণের সুদ। এই ব্যয়গুলো বসানোর পর ব্যালেন্স করলে বেরোয় আসবে আমার বন্টনযোগ্য মুনাফা বা মুনাফার অংশ। এটা বন্ধুরা আমরা কি একটা আইডিয়া পেয়েছি আবন্টন হিসাবে কিভাবে করব? একটু সাম আপ করি বা শেষ করি। যদি আমরা এভাবে আবন্টন হিসাবের বিষয়বস্তু হচ্ছে নেট লাভ অথবা নেট ক্ষতি, তারপর যাবতীয় অলিখিত ব্যয়সমূহ ডেবিট পাশে লিখে দেব, অলিখিত আয়সমূহ ক্রেডিট পাশে লিখে দেব। আমরা কোশ্চেন পড়ে বের করে আনতে হবে কোনগুলা অলিখিত আয় এবং কোনগুলা অলিখিত ব্যয়। তোমাকে কনফিউজ করার জন্য অনেক সময় কোশ্চেনে লিখিত আয় এবং লিখিত ব্যয়ের কথাও বলা থাকবে, ডোন্ট বি কনফিউজড। আমরা শুধু কোনগুলা পিক আপ করবো যেগুলা অলিখিত রয়ে গেছে। আমার বিশ্বাস একটা আইডিয়া পাওয়া গেছে লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে প্রস্তুত করতে হবে। এবার আমরা দৃষ্টিপাত করব লাভ লোকসান আবন্টনের পরবর্তী অংশ, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব একটু বলে নেই, অংশীদারদের মূলধন হিসাবে কি আইটেমগুলো আসবে। মূলত অংশীদারদের মূলধন হিসাবের মাধ্যমে প্রত্যেক অংশীদারের ব্যবসায়ের প্রাপ্য অংশ নির্ণয় করা হয়, অর্থাৎ অংশীদারের কি কি প্রাপ্য অংশ ব্যবসায় রয়েছে তার পরিমাণ কত সেটা নির্ণয় করা হয়। তাহলে যদি আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে যাই তাহলে অংশীদারদের মূলধন আসবে, উত্তোলন আসবে, এই দুটো কমন, অংশীদারদের মূলধন আসবে আর উত্তোলন আসবে। এই দুটো বসানোর পর একটা টেকনিক অ্যাপ্লাই করলে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা খুব ইজি হয়ে যায়। কীরকম টেকনিক? আমি অংশীদারদের মূলধনকে বসাবো, অংশীদারদের উত্তোলনটাকে বসাবো, বসানোর পর স্ট্রেইট আবন্টনে যেগুলো ডেবিটে লিখেছি সেগুলো অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিটে লিখে দেব, আবন্টনে যেগুলো ক্রেডিটে লিখেছি অংশীদারদের মূলধন হিসাবের ডেবিটে বসিয়ে দেব, প্রস্তুত হয়ে যাবে অংশীদারদের মূলধন হিসাব। কি টেকনিক? 3টা স্টেপ তুমি ফলো করবা। কিরকম? অংশীদারদের মূলধন হিসাব করতে যাচ্ছি, প্রথমে অংশীদারদের মূলধন বসবে ক্রেডিট পাশে, তারপর উত্তোলন বসে যাবে ডেবিট পাশে। বসানোর পর আমরা আবন্টনের দিকে তাকাবো, যেটা আমার খাতায় করা থাকবে। আবন্টনের ডেবিট পাশে আমরা যেগুলো লিখেছি সেগুলো চলে আসবে অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট, আর ক্রেডিট পাশে যেগুলো লিখেছি সেগুলো চলে আসবে অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট। কেন এরকম? এর যুক্তিটা হচ্ছে যা ব্যবসায়ের জন্য আয় তা অংশীদারদের জন্য ব্যয়, আবার যেটা ব্যবসার জন্য ব্যয় এটা অংশীদারের জন্য আয়। যেমন বেতন ব্যবসায়ের জন্য ব্যয়, কিন্তু কোনো একটা পার্টিকুলার অংশীদার পাচ্ছে তার জন্য কি আয়। বুঝতে পারলাম? দ্যাট মিনস ফলো করতে হবে, মূলধন বসাবো, উত্তোলনের পরিমাণ বসাবো, তারপর আবন্টন হিসাবের ডেবিট পাশের আইটেমগুলো চলে যাবে মূলধন হিসাবের ক্রেডিট, এবং আবন্টন হিসাবের ক্রেডিট পাশের আইটেমগুলো চলে যাবে মূলধন হিসাবের ডেবিট। আমি যদি বোর্ডে দেখাই তাহলে তোমরা একটু ক্লিয়ার হতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই, আবন্টন হিসাবের ফরম্যাটটা আমরা এখানে দেখিয়েছিলাম, আলোচনা করেছিলাম। এবার আমরা চলে আসবো অংশীদারদের মূলধন হিসাব নিয়ে। লক্ষ্য করো টেকনিকটা কি বলেছিলাম,
প্রথমে তোমাকে বসাতে হবে ব্যালেন্স বিডি দিয়ে প্রারম্ভিক মূলধন, এবং এই পাশে বসবে উত্তোলন কমন, অতিরিক্ত মূলধন যদি থাকে নগদান হিসাব দিয়ে অতিরিক্ত মূলধন। এই তিনটা আমরা আইটেম বসাবো, কারণ অংশীদারদের মূলধন হিসাব যখন করব মূলধনের পরিমাণ বসবে, আর উত্তোলনের মাধ্যমে মূলধনের পরিমাণ হ্রাস পায়, উত্তোলন বসবে। বসানোর পর আমি যে টেকনিকটা বলেছিলাম, আবন্টন হিসাবের দিকে তাকাবো, আবন্টনের ডেবিটগুলো চলে আসবে মূলধন হিসাবের ক্রেডিট, এবং আবন্টনের ক্রেডিটগুলো চলে আসবে মূলধন হিসাবের ডেবিট। কিরকম? আবন্টনের ডেবিট চলে আসবে মূলধন হিসাবের ক্রেডিট, এবং আবন্টনের ক্রেডিট চলে আসবে মূলধন হিসাবের ডেবিট। লক্ষ্য করো কিভাবে আসছে। দেখো, আবন্টনের ডেবিটে কি ছিল? নিট ক্ষতি নিট লাভ বাদে বেতন, কমিশন, মূলধনের সুদ, ঋণের সুদ, মুনাফার অংশ, সবগুলো আইটেম এখানে চলে আসছে। মানে কি? আবন্টনের ডেবিট, মূলধনের ক্রেডিট, কারণ ব্যবসা এগুলো প্রদান করছে, অংশীদাররা পাচ্ছে। আর আবন্টনে যেগুলো ছিল ক্রেডিট, এগুলো চলে আসছে অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট। টেকনিকটা বোঝা গিয়েছে? সো সিম্পল। আবন্টন হিসাব যদি প্রস্তুত হয়ে যায়, তুই মনে রাখবো তোমার অঙ্কের 80% ডান। এখন শুধু টেকনিক্যালি মূলধন হিসাবটা প্রস্তুত করে দিলেই হবে। কিভাবে প্রস্তুত করব? মূলধন হিসাব প্রস্তুত করার গুরুত্বপূর্ণ টিপস নাম্বার 1, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন বসাবো যদি থাকে অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক তো থাকবে, অতিরিক্ত মূলধন যদি থাকে বসাবো। তারপর এই পাশে উত্তোলনটা বসাবো। বসানোর পর স্ট্রেট আবন্টনের ডেবিটগুলো চলে আসবে মূলধন হিসাবের ক্রেডিট, এবং আবন্টনের ক্রেডিটগুলো চলে আসবে মূলধন হিসাবের ডেবিট। আমরা অঙ্ক ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি করে ক্লোজ করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস একটা আইডিয়া পাওয়া গেছে যে কিভাবে আমরা প্রস্তুত করব। আমরা যদি সাম আপ করি, আবন্টন এবং মূলধন হিসাবের ফরম্যাট দেখিয়েছি, তাহলে এখন তোমরাই বলো এটা কোন পদ্ধতিতে আমরা করলাম। আমরা করলাম পরিবর্তনশীল পদ্ধতি। কেন? কারণ এই যে প্রারম্ভিক মূলধন ছিল, এই আইটেমগুলোকে এবং এই আইটেমগুলো বসানোর পর সমাপনী যে উদ্বৃত্তটা আসবে, এটা একটা ভিন্ন নতুন ব্যালেন্স চলে আসবে। অর্থাৎ কি, প্রারম্ভিকের চাইতে সমাপনী মূলধন এর উদ্বৃত্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। দ্যাট মিনস আমরা আজকে পরিবর্তনশীল পদ্ধতিতে কিভাবে দুটো অ্যাকাউন্ট প্রস্তুত করতে হয় তা আলোচনা করলাম। আবন্টন দেখালাম এবং মূলধন হিসাব দেখালাম। যদি সাম আপ করি, সংক্ষেপে আমি শেষ করি, আবন্টন হিসাবে কি আসবে? নিট লাভ বা ক্ষতিটাকে বন্টন করতে হবে। নিট লাভ এবং ক্ষতি যে কোনো একটা থাকবে, দুটো একত্রে থাকবে না। এই দুটোকে বসানোর পর যাবতীয় অলিখিত ব্যয় ডেবিট পাশে চলে আসবে, অলিখিত আয় ক্রেডিট পাশে চলে যাবে। এরপর আমরা চলে যাব মূলধন হিসাব প্রস্তুতকরণে। মূলধন হিসাব যখন প্রস্তুত করব, টেকনিক বা টিপস নাম্বার 1, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন বসাবো। অতিরিক্ত মূলধন যদি থাকে তাহলে বসাবো, না থাকলে বসানোর প্রয়োজন নেই। এই পাশে চলে আসবে উত্তোলন হিসাব। এই তিনটা আইটেমকে বসানোর পর স্ট্রেট আবন্টনের ডেবিটগুলো চলে আসবে মূলধন হিসাবের ক্রেডিট, এবং আবন্টনের ক্রেডিটগুলো চলে আসবে মূলধন হিসাবে ডেবিট। লজিক কি? লজিক হচ্ছে আবন্টন হিসাবে ডেবিট ব্যয়, ব্যবসার জন্য ব্যয়, অংশীদারের জন্য প্রাপ্য বা আয়, ব্যবসার আয়, অংশীদারের ব্যয়, উল্টা বা রিভার্স পজিশন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয় আলোচনা আজকের মতো শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বোঝা যায় বা আমাদের এই আয়োজন তোমাদের জন্যই, তোমাদের যদি বিন্দুমাত্র উপকারে আসে, সাবস্ক্রাইব করতে ভুলবা না ক্লাসরুম। আমরা ক্লাসরুমের এই প্রয়াস তোমাদের জন্যই, তোমরা আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা নিয়ে এবং শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।